ল্যামডা, যেটা হচ্ছে লাগে স্পিড অফ লাইট, আর হচ্ছে লাগে এফটা হচ্ছে লাগে সে পার্টিকুলার সিস্টেমের ফ্রিকোয়েন্সি। তাহলে করসপন্ডিং যদি আমি ল্যামডা বের করতে চাই বা ওয়েভলেন্থ বের করতে চাই, সেখান থেকে দেখা যায় যে আসলে ওয়েভলেন্থটা হচ্ছে লাগে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। তার মানে যার ফ্রিকোয়েন্সি যত হাই তার করসপন্ডিং ওয়েভলেন্থ তত লো। আচ্ছা, তাহলে সেইখানে যদি এটা হয় তাহলে আমরা সেখানে দেখছি যে আমাদের একটা কমন এসিস কারেন্টের ফ্রিকোয়েন্সি নিয়ে যদি আমরা আলাপ করি, যেটা আমরা হচ্ছে লাগে আমাদের প্রত্যেকটা হাউসহোল্ড ড্রাইভ ডিভাইসকে ড্রাইভ করার জন্য লাগে, সেটা হচ্ছে লাগে 50 হার্জের একটা ফ্রিকোয়েন্সি এবং তার করসপন্ডিং ওয়েভলেন্থ হয় হচ্ছে লাগে 6000 কিলোমিটার। এবং দেখছি তাতে হচ্ছে লাগে আমাদের এখানে রেডিও এফএম রেডিওর জন্য আছে 100 মেগাহার্জ, বা সেলুলার সিস্টেমের জন্য হচ্ছে লাগে 800 মেগাহার্জ। তাহলে করসপন্ডিং যদি ওয়েভলেন্থ গুলো দেখি, দেখা যায় যে হচ্ছে এলাকা যতই ফ্রিকোয়েন্সি বাড়ছে তার করসপন্ডিং ওয়েভলেন্থ গুলো কমছে। ইনফ্যাক্ট আমি যখন দেখছি যে আলট্রাভায়োলেট লাইটের জন্য যখন হচ্ছে লাগে 10⁻15 হার্জ, তার করসপন্ডিং ওয়েভলেন্থ হচ্ছে লাগে মাত্র 10⁻⁻7 মিটার, তাই না? তাহলে হচ্ছে লাগে এটা আসলে মিলিমিটার হবে। সো হচ্ছে লাগে এইটা আমরা দেখতে পাই যে যে করসপন্ডিং যে বলছি যে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি, সেখান থেকে আমরা বের করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়েভলেন্থ বের করার দরকারটা কি? ওয়েভলেন্থ বের করতে হয় হচ্ছে লাগে আমাদের করসপন্ডিং অপারেটিং করার জন্য ওয়েভলেন্থ লাগবে, এবং ওয়েভলেন্থের উপর ভিত্তি করেই হচ্ছে লাগে আমরা আমাদের সেলুলার বা আদার্স অপারেটিং সিস্টেম গুলো হচ্ছে লাগে অপারেটের ইয়েটা লাগে। তো সেটার জন্য আমরা হচ্ছে লাগে যে ওয়েভের কথা বলছি, যে এই যে ওয়েভ গুলোকে আসলে মূলত হচ্ছে লাগে আমরা 3 ভাগে ভাগ করি। একটাকে বলা হয় হচ্ছে লাগে তার স্কাই ওয়েভ, স্পেস ওয়েভ এবং গ্রাউন্ড ওয়েভ। মোবাইল সেলুলার কমিউনিকেশনে আমাদের হচ্ছে লাগে মূলত স্পেস ওয়েভ এবং গ্রাউন্ড ওয়েভের মধ্যে হয়। আদার্স যে কমিউনিকেশন গুলো আছে, ইনফ্যাক্ট যে স্যাটেলাইট কমিউনিকেশন বা আদার্স যে আলট্রা হাই ফ্রিকোয়েন্সিজ বা হচ্ছে লাগিয়ে ট্রিমেন্ডাস হাই ফ্রিকোয়েন্সিজ, যে ফ্রিকোয়েন্সি গুলোর কথা বলবো আমরা, সেইগুলো হচ্ছে লাগে মূলত হচ্ছে লাগে স্কাই ওয়েভের মধ্যে যায়। তো সেটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে লাগে যে লেয়ার গুলো আছে সেইগুলোকে হচ্ছে লাগে টোটাল আর্থ থেকে শুরু করে একদম হাইয়েস্ট আয়োনোস্ফিয়ার পর্যন্ত 4টা লেয়ারে ভাগ করেছি, যাদের নামকরণ করছে হচ্ছে লাগে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ার। যাদের ডিস্টেন্সটাও এখানে দেওয়া আছে, যাদের ডিস্টেন্সটা হচ্ছে লাগে এখানে কি, যদি হচ্ছে লাগে ডিস্টেন্সটা বলতে এখানে হাইটের রেসপেক্টিভ বলছে, যদি 0 থেকে শুরু করে হাইটটা 12 কিলোমিটার পর্যন্ত হয় তাহলে সেটা হচ্ছে লাগে ট্রোপোস্ফিয়ার। এবং আমাদের মোবাইল কমিউনিকেশনের যা কিছু হয় এই ট্রোপোস্ফিয়ার লেয়ারের মধ্যেই হয়। করসপন্ডিং স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আছে, যাদের করসপন্ডিং হাইটটা হচ্ছে 12 থেকে 50, 50 থেকে 80, এবং হচ্ছে লাগিয়ে একেবারে উপরের যে আয়োনোস্ফিয়ার আছে তার এটা হচ্ছে লাগিয়ে আমাদের 80 থেকে 720 কিলোমিটার পর্যন্ত। তো এখানে দেখছো যে হচ্ছে লাগে 3টা ওয়েভের কথা বলা আছে, এবং এই 3টা ওয়েভের কথা বলার এইটাই জন্যই যে আমরা দেখছি যে আমাদের 3টা ওয়েভ হচ্ছে লাগিয়ে ট্রপোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যে, যার মধ্যে হচ্ছে লাগে ট্রপোস্ফিয়ারের মধ্যে গ্রাউন্ড ওয়েভ আর স্পেস ওয়েভ নিয়ে কাজ করছে, আর মেসোস্ফিয়ার হচ্ছে লাগে আমাদের স্কাই ওয়েভ। সো এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমাদের করসপন্ডিং ফ্রিকোয়েন্সি গুলো দেখবো যে এই লেয়ার গুলোর মধ্যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি কি কাজ করে। তো এইটা একটা টেবল। আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, এইটা এইটা একটা টেবল যেটা হচ্ছে লাগে ফ্রিকোয়েন্সি ব্যান্ড এবং তাদের কমন ইউজের একটা টেবল, যেখানে হচ্ছে লাগে আসলে ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে আমরা 3টা ডিফারেন্ট ইয়েতে ভাগ করেছি। একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, মিডিয়াম এবং হাই ফ্রিকোয়েন্সি, যেখানে হচ্ছে লো এবং হাই কে আবার হচ্ছে লাগে তাদের রেঞ্জ অনুসারে তাদেরকে আবার হচ্ছে লাগে কিছু সাব ডিভিশন করেছে। যেমন লো ফ্রিকোয়েন্সিকে বলছি আমরা এক্সট্রিমলি লো, তারপর বলছি ভয়েস ফ্রিকোয়েন্সি, ভেরি লো ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে লাগে লো ফ্রিকোয়েন্সি। সেই তদ্রুপ মিডিয়াম ফ্রিকোয়েন্সিকে কোনো ভাগ করি নেই, কিন্তু হচ্ছে লাগে আবার হাই ফ্রিকোয়েন্সিকে বলছে হচ্ছে লাগে হাই ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, সুপার হাই ফ্রিকোয়েন্সি, এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি, ইনফ্রারেড এবং ভিজিবল লাইট।
সো এইখানে যদি আমরা ওয়েভ ইয়েটা দেখি, ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলো দেখি, তাহলে দেখবে যে হচ্ছে এলাকায় খুব সুন্দর একটা ইয়ে আছে। যেমন আমরা যদি এক্সট্রিমলি লো বলি, তাহলে দেখা যায় যে 30 থেকে 300 হার্টজ পর্যন্ত এক্সট্রিমলি লো, এবং সেটা মূলত হচ্ছে এলাকায় পাওয়ার লাইন ফ্রিকোয়েন্সিস গুলো আমরা এখানের মধ্যে নিয়ে আসি। করসপন্ডিং অ্যাপ্লিকেশন গুলো কিন্তু দেখো একেবারে ডানে দেওয়া আছে, এবং ফ্রিকোয়েন্সি, ভয়েস ফ্রিকোয়েন্সি যদি হয়, এটা আমরা জানি 300 থেকে 3 কিলো হার্জের মধ্যে যারা এগুলো থাকবে সেগুলো হচ্ছে এলাকায় তার ভয়েস ফ্রিকোয়েন্সি, এবং এইগুলো হচ্ছে এলাকায় টেলিকমিউনিকেশন ফ্রিকোয়েন্সিজ বলা হয়। তারপর হচ্ছে এলাকায় ভেরি লো যদি হয়, তাহলে সেটা বলছি যে হচ্ছে এলাকায় 3 থেকে 3 কিলো হার্জের 30 কিলো হার্জের মধ্যে ভেরি লো, যেটা হচ্ছে এলাকায় মূলত হচ্ছে এলাকায় মেরিন কমিউনিকেশনের জন্য আমরা ইউজ করছি। এবং মেরিন কমিউনিকেশনের রেঞ্জটা হচ্ছে এলাকায় আসলে 3 কিলো হার্জ থেকে শুরু করে 300 কিলো হার্জ পর্যন্ত, দেখো সেটা এখানে দেওয়া আছে। তার মানে ভেরি লো ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সির মধ্যে যতগুলো রেঞ্জ আছে, যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে মূলত মেরিন কমিউনিকেশনের জন্য। এবং মিডিয়াম ফ্রিকোয়েন্সিটা হচ্ছে লাগে তার অ্যামপ্লিটিউড মডুলেশন ব্রডকাস্টিং এর জন্য, মানে হচ্ছে লাগে আমাদের যে টেরিস্ট্রিয়াল চ্যানেল গুলো আছে, যেমন বিটিভি বা আদার্স ইয়েতে যে সেন্ট্রাল চ্যানেল গুলো আছে ভারতের মধ্যে, যারা দূরদর্শন ইন্ডিয়া বা আদার্স যে সমস্ত ন্যাশনাল চ্যানেল গুলো আছে, তারা মূলত হচ্ছে লাগে আসলে অ্যামপ্লিটিউড ব্রডকাস্টিং এর মধ্যেই থাকে, টেরিস্ট্রিয়াল চ্যানেল গুলো। ঠিক একইভাবে আমরা যদি হাই ফ্রিকোয়েন্সি যদি যাই, তাহলে সেখানে দেখা যায় যে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিজ এর মধ্যে এফএম ব্রডকাস্টিং আছে, ঠিক সেলুলার টেলিফোনি আছে, সেখানে হচ্ছে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি কে সেলুলার টেলিফোনি রেঞ্জ বলছে, যেটা এটা হচ্ছে 300 থেকে শুরু করে 3000 মেগাহার্টজ পর্যন্ত। ঠিক একইভাবে হচ্ছে সুপার হাই ফ্রিকোয়েন্সি যেটা স্যাটেলাইট কমিউনিকেশন হচ্ছে, সেটার জন্য হচ্ছে 3 থেকে 30,000 গিগাহার্টজ। এবং হচ্ছে আমরা যদি এইভাবে করসপন্ডিং যাই, তাহলে দেখা যায় যে হচ্ছে অপটিক্যাল কমিউনিকেশন, ভিজুয়াল লাইট বলছে, যেটা হচ্ছে আমাদের আর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 400 টেরাহার্টজ থেকে 900 টেরাহার্টজ পর্যন্ত। মূলত আসলে অপটিক্যাল কমিউনিকেশনের এইখানের এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আসলে চিন্তা করা হচ্ছে যে বা আইওটি তে 5G যখন যাবে, তখন হচ্ছে স্পিডের এই জায়গাটার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়্যারলেস এর রিপ্লেসমেন্ট হিসেবে অপটিক্যাল করব। তার মানে মাইক্রোওয়েভ হচ্ছে অপটিক্যাল লিংক আমরা ইউজ করব, যাতে হবে কি যে আমাদের যে ডিলে হয় বা হয়, সেই ডিলে গুলোকে হচ্ছে অনেকাংশে কমিয়ে আনা যায় অপটিক্যাল ইয়েতে। আর মূলত এইটা আমাদের হচ্ছে আসলে আমাদের বলতে হচ্ছে রিসার্চের একটা ডেভেলপমেন্টের জায়গা হচ্ছে অপটিক্যাল, যদি হচ্ছে মাইক্রোওয়েভকে কমপ্লিটলি রিপ্লেস করা যায় অপটিক্যাল দিয়ে সেই ক্ষেত্রে। তো সেটা নিয়ে রিসার্চ চলছে। ওয়্যারলেস কমিউনিকেশন যেমন হয়, ঠিক অপটিক্যাল ওয়্যারলেস কমিউনিকেশনও আছে, যদিও তার লিংকের ডিস্টেন্স অনেক কম থাকে, কিন্তু তা সত্ত্বেও কি রিসার্চটা চলছে যাতে হচ্ছে ফার্দার ডেভেলপমেন্ট করা যায়। তাহলে সেই একইভাবে ইনফ্রারেড আছে, যেটা মূলত হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স, তার মানে হচ্ছে আমরা যে ইয়েগুলো ওয়্যারলেস ডিভাইস গুলো বাসা বাড়ির মধ্যে ইউজ করি, যেমন হচ্ছে টিভি রিমোট বা হচ্ছে ওয়্যারলেস মাউস, যেগুলো হচ্ছে ইনফ্রারেডে চলে, সেইটা ইভেন দ্য ইনফ্রারেড কিন্তু অনেক সেলুলার মোবাইল ফোনের মধ্যেও কিন্তু হচ্ছে আছে, ডেটা ট্রান্সমিশনের জন্য এটা ইউজ করা হয়। তো সেই ধরনের এর জন্য দেখা যায় যে তাদের স্পিডটাও কিন্তু হচ্ছে 300 বা ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজের মধ্যে থাকে। এবার আসি হচ্ছে ওই যে গ্রাউন্ড ওয়েভ বা স্কাই ওয়েভ বা স্পেস ওয়েভের কথা বলেছিলাম, তাহলে হচ্ছে তাদের যে ক্লাসিফিকেশন গুলো, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা, আমাদের মোবাইল সেলুলার কমিউনিকেশন গুলো করা হয় হচ্ছে আমরা যদি দেখে থাকি আগের ইয়েটাতে ট্রপোস্ফিয়ারে, এবং ট্রপোস্ফিয়ারে মূলত হচ্ছে স্পেস ওয়েভ আর গ্রাউন্ড ওয়েভ আছে, আর স্কাই ওয়েভটা হচ্ছে মেসোস্ফিয়ারে। মজার ব্যাপার হচ্ছে এইটা যে হচ্ছে হাইয়েস্ট মানে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি এবং হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে আমাদের হচ্ছে ইয়েতে থাকে, আমাদের ট্রোপোস্ফিয়ার লেয়ারে থাকে। আর বাকি যে হচ্ছে স্কাই ওয়েভ যেটা থাকে যে মেসোস্ফিয়ারে, সেটা হচ্ছে গিয়ে আমরা স্কাই ওয়েভ যেটা বলছি, সেটা হচ্ছে মিডিয়াম এবং হাইয়ের কম্বিনেশন। আচ্ছা, গ্রাউন্ড ওয়েভে যেটা দেখছি আমরা, সেটা কি বলছি, আমরা দেখেছি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জের রেসপেক্টে আমরা অ্যাপ্লিকেশন গুলো দেখেছি। এখন বলা হচ্ছে যে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জের রেসপেক্টে সেগুলো হচ্ছে ক্যারেক্টারাইজেশন। তার মানে হচ্ছে কোন ফ্রিকোয়েন্সিটাকে বলবো আমরা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ, কোনটাকে স্কাই ওয়েভ, এবং কোনটাকে বলবো হচ্ছে তার স্পেস ওয়েভ। তাহলে একটু আগে যে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের বেলায় দেখেছিলাম যে প্রত্যেকবার 300 হার্টজ থেকে শুরু করে 3 কিলো হার্টজ পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ। ঠিক একইভাবে ভেরি লোটা গ্রাউন্ড ওয়েভ, লোটাও গ্রাউন্ড ওয়েভ। শুধুমাত্র মিডিয়াম ওয়েভে যে হচ্ছে বলছে যে মিডিয়াম এবং হাইয়ের কম্বিনেশনটা হচ্ছে স্কাই ওয়েভ।
সো এইখানে দেখো যে স্কাই ওয়েভটা মিডিয়াম এবং হাই কম্বিনেশন, আবার ভেরি হাই থেকে শুরু করে একেবারে ট্রেমেন্ডাসলি হাই ফ্রিকোয়েন্সি পর্যন্ত হচ্ছে লাগে এটা আমাদের স্পেস ওয়েভ। সো এইটা হচ্ছে লাগিয়ে আমাদের কি ছিল, প্রথমটা ছিল হচ্ছে লাগিয়ে মানে একটু আগে টেবিলটা ছিল হচ্ছে লাগিয়ে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস, রেঞ্জের রেসপেক্টে এটা ছিল হচ্ছে লাগিয়ে রেঞ্জের রেসপেক্টে হচ্ছে লাগিয়ে ক্যারেক্টারিস্টিক্স, ফ্রিকোয়েন্সি রেঞ্জের রেসপেক্টে ক্যারেক্টারিস্টিক্স সেইটা। তাহলে এইবার আসি যে এই যে যে ফ্রিকোয়েন্সি গুলোর কথা বললাম এইগুলো যখন হচ্ছে লাগিয়ে প্রপাগেশন করতে যাবে সিগন্যাল গুলো, পার্টিকুলার ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলো যখন প্রপাগেট করতে যাবে তাদের এই প্রপাগেশন পাতে বিভিন্ন ধরনের মেকানিজমের সাথে তারা পরিচিত হবে। সেই ধরনের মেকানিজম গুলো কি কি, একটা হচ্ছে লাগিয়ে কি রিফ্লেকশন, রিফ্রাকশন, স্ক্যাটারিং। তার মানে আমি যখন হচ্ছে লাগিয়ে একটা বেস ট্রান্সমিটিভ স্টেশনের কথা বলছি, সেইখানের মধ্যে আমি যদি একটা ভেহিকেলের মধ্যে থাকা অবস্থায় আছি, তাহলে এখান থেকে একটা বেস ট্রান্সমিটিভ স্টেশন থেকে যখন একটা সিগন্যাল আসবে সে হচ্ছে লাগিয়ে আসলে ডিফারেন্ট পাতে আসবে। সেই ডিফারেন্ট পাথগুলো কি, একটা হচ্ছে লাগিয়ে তার ডিরেক্ট সিগন্যাল, একটা হবে হচ্ছে লাগিয়ে তার রিফ্লেক্টেড সিগন্যাল, একটা হচ্ছে লাগিয়ে ডিফ্র্যাক্টেড সিগন্যাল, আর একটা হচ্ছে লাগিয়ে স্ক্যাটার্ড সিগন্যাল। এখন প্রশ্ন হচ্ছে কোনটাকে আমি কখন রিফ্লেক্টেড বলবো, কোনটাকে ডিফ্র্যাক্টেড বলবো এবং কোনটাকে স্ক্যাটার্ড বলবো। শর্ত হচ্ছে এটা, যদি হচ্ছে লাগিয়ে তুমি যেখান থেকে সিগন্যালটা ট্রান্সমিট হচ্ছে সেটা যেই জায়গায় যে সিগন্যালটা যেখানে যে ধাক্কা খাবে তার সেই ধাক্কা খাওয়ার জায়গাটা যদি বড় এবং যদি হচ্ছে স্মুথ হয় তখন তাকে বলা হয় হচ্ছে লাগে রিফ্লেক্টেড সিগন্যাল। দেখো এখানের মধ্যে একটা বিল্ডিং এর সাথে সে ধাক্কা খাচ্ছে, বিল্ডিং এর একটা সারফেসের সাথে ধাক্কা খাচ্ছে এবং সারফেসটা অনেক বড়, ধাক্কা খেয়ে তারপর হচ্ছে লাগে সিগন্যালটা রিফ্লেক্ট, তারপর এটা আছে এবং মূলত এটা যে স্মুদার হওয়ার কারণেই এটাকে কিন্তু ধাক্কা খেয়ে তারপর হচ্ছে লাগে সে আসছে। ঠিক একইভাবে আমি বলবো ডিফ্র্যাক্টেড সিগন্যাল বলবো তাকে যখন হচ্ছে লাগে সিগন্যালটা আসবে সেখান থেকে হচ্ছে লাগে একটা একটা কর্নারের কাছে সে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে তারপর হচ্ছে লাগিয়ে সে ডিফ্র্যাক্টেড হবে, বা ওই সিগন্যালটাকে ধাক্কা খেয়ে যখন একটা কর্নারের সাথে ধাক্কা খেয়ে তারপর সিগন্যালটা ইয়েতে হবে তখন তাকে বলছে হচ্ছে ডিফ্র্যাক্টেড সিগন্যাল। আবার স্ক্যাটার সিগন্যাল বলবো এইটা যে সিগন্যালের যে ওয়েভলেন্থ আছে সেই ওয়েভলেন্থের তুলনায় যদি যার সাথে ধাক্কা খাবে তার সাইজ যদি অনেক ক্ষুদ্র হয় তখন তাকে বলা হচ্ছে লাগে সিগন্যালটা স্ক্যাটার। যেমন আমি একটা গাছের পাতার সাথে ইয়ে করছি, সেই গাছের পাতার যে অংশটার সাথে বা গাছের একটা সরু ডালের সাথে বা গাছের একেবারে সরু একটা হচ্ছে লাগে ইয়ের সাথে যে ধাক্কা খাচ্ছে সেইখানে যেই ইয়েতে ধাক্কা খাবে সেটাকে বলা হয় হচ্ছে লাগিয়ে, যেহেতু যে অংশে ধাক্কা খাচ্ছে সেই অংশের তুলনায় ওয়েভলেন্থটা অনেক গুণ বড়, সেটাকে বলা হয় হচ্ছে লাগিয়ে স্ক্যাটার। তাহলে সহজ চাপটা শর্তটা কি, যেইটা যখন বড় একটা কিছুর সাথে ধাক্কা খাবে তখন হচ্ছে লাগিয়ে এজটা যদি তার যদি স্মুদার হয়, প্লেনটা যদি স্মুথ হয় তখন তাকে বলা হয় রিফ্লেক্টেড। যদি যার সাথে ধাক্কা খাবে সেটা যদি একটা এজ হয় এবং সেটা যদি হচ্ছে গিয়ে ইয়ে হয় তখন তাকে বলছি ডিফ্র্যাক্টেড। এবং সেটার ওয়েভলেন্থ যদি আমি বলি যে সিগন্যাল ওয়েভলেন্থ যদি যার সাথে ধাক্কা খাবে তার তুলনায় যদি অনেক ক্ষুদ্র হয়, মানে যার সাথে ধাক্কা খাবে সেটা যদি সিগন্যালের তুলনায় অনেক ক্ষুদ্র হয় ওয়েভলেন্থের তুলনায় তখন তাকে বলবো হচ্ছে স্ক্যাটার। তাহলে আমরা এই পর্যন্ত যেটা পড়ে এসছি অ্যান্টেনার প্রপাগেশনে যখন পড়ে এসছি তখন কিন্তু হচ্ছে লাগে আমরা যখন সিগন্যালের কথা বলেছিলাম আমরা কিন্তু সেখানে একটা রিলেশন বের করেছিলাম, ট্রান্সমিটার এবং রিসিভার সিগন্যালের ক্ষেত্রে আমরা একটা ইয়ে বের করেছিলাম। ট্রান্সমিটেড এবং রিসিভ সিগন্যালের জন্য যেটা বের করেছিলাম সেখানে আমরা বলছিলাম যে হচ্ছে একটা রিলেশন বের করেছিলাম, সেইখানে আমরা যে ইয়েটা পেয়েছিলাম সেটা হচ্ছে লাগে পিআর ইন্টু পিটি জিটি জিআর বাই 4 পাই ডি বাই ল্যামডা এর হোল স্কোয়ার। তাহলে এই যে যে রিলেশনটা পেয়েছিলাম এটা হচ্ছে লাগে শুধুমাত্র একটা রের জন্য। তার মানে যখন তুমি কোনো একটা সিগন্যালকে অ্যানালাইসিস করছো যেখানে যদি ডাইরেক্ট পাথে আসে, তার মানে সিগন্যাল যেখান থেকে ট্রান্সমিট করছে রিসিভিং এন্ডে যদি শুধুমাত্র একটা পাথে আসে সেই জায়গাটাকে যদি তুমি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করো তখন তাকে বলা হয় হচ্ছে লাগে সিঙ্গেল রে মডেল, প্রপাগেশন মডেল। তখন তাকে বলা হয় হচ্ছে লাগে সিঙ্গেল রে প্রপাগেশন মডেল। আমি আবারও বলছি সিঙ্গেল রে প্রপাগেশন মডেল। কেউ কি শুনছো কিনা আমি জানি না, কারো কোনো রেসপন্স করবে? জি স্যার, শুনছি স্যার।
ওকে ফাইন। তাহলে যদি একটা ডিরেক্ট পাথে আসে তখন তাকে বলা হয় হচ্ছে লাগে সিঙ্গেল রে প্রপাগেশন মডেল, যেটা আমরা অলরেডি অ্যানালাইসিস করে এসেছি। যখন যদিও আমরা সেখানে অ্যানালাইসিস করার সময় বলিনি যে সিঙ্গেল রে প্রপাগেশন মডেল, কিন্তু তা সত্ত্বেও এখন আমরা এটাকে যখনই আমাদেরকে মাল্টিপল, কারণ তখন পর্যন্ত আমরা ধরে নিয়েছিলাম যে একটা পাতি আসবে, কিন্তু এখন যখন আমরা অ্যাডভান্স লেভেল, তখন ছিলাম এলিমেন্টারি লেভেলের অ্যানালাইসিস করছে, এখন আমরা ধরছি যে হচ্ছে লাগে আমরা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। এখন আমরা বলছি যে হচ্ছে লাগে শুধু সিঙ্গেল ওয়েতে না, মাল্টিপল পাতে আসতে পারে। কারণ কি? কারণ সেটা রিফ্লেক্টেড হতে পারে, সেটা স্ক্যাটার হতে পারে, সেটা ডিফ্র্যাক্টেড হতে পারে। সো যখন আমি বলবো যে হচ্ছে লাগিয়ে একটা পাথেই আসছে, তখন তাকে বলবো হচ্ছে লাগিয়ে সিঙ্গেল রে। এই যে এরকম দেখো একটা ট্রান্সমিটার আছে, এখানে হচ্ছে ভেহিকলটা হচ্ছে লাগে রিসিভার, তাহলে সে এখান থেকে একটা রে প্রপাগেট করছে এবং সেই প্রপাগেশন পাথটাও হচ্ছে এক, সেজন্য বলা হচ্ছে লাগে, যেহেতু এক সেজন্য বলা হচ্ছে লাগে সিঙ্গেল রে প্রপাগেশন পাথ। ঠিক আছে? সো এই সিঙ্গেল রে প্রপাগেশন পাথের অ্যানালাইসিসটা কি? সেই সিঙ্গেল রে প্রপাগেশন পাথের অ্যানালাইসিসটা আমরা আগে যেহেতু শিখেছি, সো আমরা আর নতুন করে একই জিনিস শিখতে যাব না। আমরা জানি যে আসলে এই অ্যানালাইসিস করে আমরা চাই কি? আমরা চাই যে ফাইনাল ফর্মে আসলে পিটি আর মানে ট্রান্সমিটিং পাওয়ার আর রিসিভিং পাওয়ারের মধ্যে কতটা চেঞ্জ হয় সেটা বের করা। তাহলে সেটা আমরা জানি। এখন সেকেন্ডলি হচ্ছে লাগে এটা যেহেতু জানি, তাহলে সেটা রিলেটেড একটা মানে সিঙ্গেল রের একটা প্রবলেম আমরা করি এখানে। সেটা কি আছে যে ট্রান্সমিটিং পাওয়ার আছে 100 ওয়াট, তারপরে কেরিয়ার ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে লাগে তার 60 মেগাহার্টজ, ট্রান্সমিটিং পাওয়ারের অ্যান্টেনা গেইন, ট্রান্সমিটিং এন্ডের অ্যান্টেনা গেইন হচ্ছে 1 এবং রিসিভিং এন্ডের অ্যান্টেনা গেইন হচ্ছে 3। আর যদি হচ্ছে লাগে তাদের লিঙ্ক সেপারেশন, তার মানে হচ্ছে লাগিয়ে তাদের মধ্যে যে এই ডিসটেন্সটা যদি হয় হচ্ছে লাগিয়ে কত আছে, 20 কিলোমিটার আছে, 20 কিলোমিটার, তাহলে সেখান থেকে বের করতে বলেছে যে রিসিভ পাওয়ারটা কত বের করতে। তাহলে আমরা জানি রিসিভ পাওয়ারের ওই এটা পিটি জিটি জিআর ইন্টু কি হবে, ল্যামডা স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার। তাহলে সেটাই হচ্ছে লাগে এখান থেকে সব ভ্যালু আমাদের জানা, সেখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। তবে ইন্টারেস্টিংলি এই যে এই ফর্মুলাটা ইউজ করছিলাম আমরা, জিটি জিআর পিটি 4 পাই ডি ল্যামডা স্কোয়ার। তবে এইখানে এই যে উত্তরটা আসতো সেটা হচ্ছে মিলি ওয়াটে আসতো, কিন্তু ওই অঙ্কে বলেছে যে সেটা ডিবিতে বের করতে। সেই জন্য আমরা কি করেছি, এই 10 log 10 বেজে এটা করেছি যে যাতে উত্তরটা আমাদের ডিবিতে আসে। ঠিক আছে? সেটার জন্যই দেখো এখানে ফাইনালি আমাদের যে রিসিভ পাওয়ারের ইয়েটা আসছে সেটা আসছে ডিবিএম এ, এবং এই 10 log 10 দেওয়ার কারণে এখানে লিখে দেওয়া আছে যে পিটি ইন ডিবিএম। ঠিক আছে? আচ্ছা, এবার আসি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে। বলা হয় যে যদি তুমি হচ্ছে হলে গিয়ে কোনো একটা জায়গা দিয়ে তুমি মুভ করছো, তুমি ভেহিকেলের মধ্যে আছো, তুমি মুভ করছো, সেই জায়গায় হচ্ছে লাগে বিশাল একটা বিল্ডিং চলে আসছে, তারপর যেতে যেতে বড় একটা গাছ চলে আসছে, আবার যেতে যেতে কিছুক্ষণ পরে একটা হচ্ছে লাগে পর্বত উপত্যকা পাহাড় এই সমস্ত চলে আসছে। কিন্তু এগুলো কখনো কোনোটাই কিন্তু হচ্ছে লাগে তুমি যদি ওইগুলোর সাথে সামনে না দাঁড়াও, এগুলো কিন্তু তোমার স্পিডের সাথে সাথে কিন্তু হচ্ছে লাগে এগুলো চলে যাবে। তাহলে এই ধরনের জিনিসগুলো আমার মানে সিগন্যাল যাওয়ার পথে ইম্প্যাক্ট রাখবে, কিন্তু হচ্ছে লাগে যেহেতু দ্রুত চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য বলা হয় হচ্ছে লাগে ফাস্ট ফেডিং। ঠিক আছে? ফাস্ট ফেডিং জিনিসটা কি? ফাস্ট ফেডিং হচ্ছে লাগে সে মানে দ্রুত সে ফেডিংটা রাখবে, ফেড ইম্প্যাক্ট অনেক হাই, কিন্তু হচ্ছে লাগে ফাস্ট ফেডিং হচ্ছে লাগে শর্ট টার্ম ফেডিং। শর্ট টার্ম ফেডিং, শর্ট টার্ম কেন? কারণ হচ্ছে লাগে তুমি যেহেতু গতিতে আছো, সে কিন্তু হচ্ছে লাগে একটা নির্দিষ্ট সময় পর পর চলে যাবে। স্লো ফেডিং হচ্ছে তার মানে হচ্ছে লাগে আমি যখন মুভ করছি, কিন্তু হচ্ছে লাগে সেই জিনিস জায়গাটায় হচ্ছে লাগে কি হচ্ছে, ফেডিংটা ইম্প্যাক্ট কিন্তু লো, কিন্তু এটার ডিউরেশনটা কিন্তু অনেক লম্বা সময় জুড়ে থাকবে। সেই জন্য এই ধরনের ফেডিংটাকে বলা হয় হচ্ছে লাগে লং টার্ম ফেডিং। তার মানে হচ্ছে লাগে কি ফাস্ট ফেডিং এর মধ্যে ইম্প্যাক্ট অনেক হাই, বাট ডিউরেশন হচ্ছে লাগে অনেক লো, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে লাগে শর্ট টার্ম ফেডিং। স্লো ফেডিং এর বলা হচ্ছে লাগে কি ইম্প্যাক্ট অনেক লো, কিন্তু হচ্ছে লাগিয়ে
ডিউরেশনটা অনেক হচ্ছে লাগে হাই, সেজন্য সেগুলোকে বলা হয় হচ্ছে লাগে লং টার্ম ফেডিং। আর পাথ লস হচ্ছে লাগে কি, যে তুমি যেই ডিরেকশন যেইভাবে তুমি রিসিভ করছো, এটা কি হচ্ছে লাগে রিফ্লেক্টেড, রিফ্রাক্টেড বা স্ক্যাটার্ড, কোন ধরনের সিগন্যাল তুমি রিসিভ করছো সেইটার উপর ভিত্তি করে সেটাকে বলা হয় হচ্ছে লাগে তার পাথ লস। ঠিক আছে, তাহলে সেই জিনিসগুলো আমরা এখন ধরে এতক্ষণ ধরে শুধুমাত্র যেহেতু ডিরেক্ট সিগন্যাল বা সিঙ্গেল রে এর কথা বলছিলাম, সো সেখানে আমাদের কোনো ধরনের পাথ লসের কথা আমি এখানে ইন্ট্রোডিউস করিনি। কিন্তু যখনই আমি বলছি যে মাল্টিপল পাথে, মানে হচ্ছে কি আমার সেখানের মধ্যে ডিরেক্ট তো আসবে, তার সাথে হচ্ছে রিফ্লেক্টেডও আসতে পারে, বা এখান থেকে স্ক্যাটার্ডও আসতে পারে, বা এখান থেকে আমার রিফ্র্যাক্টেডও আসতে পারে, তখন কিন্তু আমাকে অবশ্যই মাল্টিপল পাথের কারণে আমাকে অবশ্যই প্রপাগেশন লসটা কনসিডার করতে হবে। তাহলে সেই প্রপাগেশন লসটা এল দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটা আমরা মনে রাখবো। একটু পরে কিন্তু এই এল এর ডিফারেন্ট ইয়েতে আমরা দেখবো সেটা। তো তার সাথে এখন যেটা যেই জায়গাটা এখন আমরা যাব সেটা বলবো যে এতক্ষণ তো সিঙ্গেল রে মডেল দেখেছি, এখন আমরা যাব হচ্ছে এলাকে টু রে মডেলের দিকে। তাহলে টু রে মডেলটা কি? টু রে মডেলটা হচ্ছে, এই যে টু রে মডেলটা হচ্ছে যে এখন আমার সিগন্যালটা ডিরেক্ট ট্রান্সমিটার থেকে রিসিভিং এন্ডেও আসছে, আবার হচ্ছে লাগে তার একটা অংশ হচ্ছে লাগে কি হচ্ছে গ্রাউন্ডের সাথে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। যেহেতু দুটো ডিফারেন্ট ওয়েতে হচ্ছে লাগে সিগন্যালটা রিসিভারের কাছে যাচ্ছে, সেই জন্য হচ্ছে লাগে এইবার অ্যানালাইসিসটাকে বলছে যে টু রে মডেল। এতক্ষণ বলেছি শুধু সিঙ্গেল রে, এখন বলছি টু রে, যার মধ্যে একটা রে হচ্ছে লাগে রিফ্লেক্টেড আর একটা হচ্ছে লাগে ডিরেক্ট। তাহলে এইখানে এই ডিরেক্টটা হচ্ছে লাগে বলছে যে এই যে এনার্জি, ডিরেক্টার এনার্জি হচ্ছে লাগে যে লাইন অফ সাইট অফ ইতে এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি অফ লাইন অফ সাইট, মানে হচ্ছে এলাকা যখন দুটা একদম পয়েন্ট টু পয়েন্ট পজিশনে আছে তখন। এবং আরেকটা বলছে, এইখানে বলছে যে ই অফ এনার্জি অফ ইনসিডেন্ট, মানে যার কারণে যেই এর কারণে সেই ইনসিডেন্টের কারণে এটা পরবর্তীতে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, সেজন্য বলা হচ্ছে যে ইনসিডেন্ট এনার্জি ইআই, যেটা পরবর্তীতে হচ্ছে লাগে রিফ্লেক্ট হয়ে আবার হচ্ছে লাগে রিসিভারের কাছে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে লাগে তার ইনসিডেন্ট এনার্জি, এটা হচ্ছে লাগে তার রিফ্লেক্টেড এনার্জি। তাহলে আমাকে যদি কেউ বলে বা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে এই টু এর মধ্যে টোটাল ইয়েটা কত, টোটাল এনার্জি ইয়েটা কত, তখন তাকে বলা হয় হচ্ছে লাগে টোটাল এনার্জিটা হচ্ছে লাগিয়ে আমার দুটোর ভেক্টর সাম। কি দুটো ভেক্টর সাম কি? একটা হচ্ছে লাগে এনার্জি অফ লাইট অন সাইড, আর একটা হচ্ছে লাগে এনার্জি অফ তার রিফ্লেকশন। তাহলে এই দুটো নিয়ে স্যার আবার মিউট হয়ে গেছে। নেটে খুব প্রবলেম করছে, আনস্টেবল দেখাচ্ছে। শুনতে পারছিলে কি বলছিলাম? জি স্যার, শোনা যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার আমরা কি করব, এইটা আমরা এইখানের মধ্যে সেম জিনিসটা সোজা সাপটা কথা হচ্ছে, আমরা সিঙ্গেল রের বেলায়ও মানে ডিরেক্ট রের বেলায়ও আমরা দেখেছিলাম হচ্ছে গিয়ে তার কিভাবে বের করতে হয়, মানে ট্রান্সমিটিং পাওয়ার রিসিভিং পাওয়ারের মধ্যে রিলেশন কি ছিল সেটা আমরা বের করেছিলাম কি, পিটি ইকুয়ালস টু পিআর ইকুয়ালস টু পিটি ইনটু জিটি ইনটু জিআর ডিভাইডেড বাই হচ্ছে লাগে 4 পাই বাই ল্যামডা স্কয়ার ইনটু ডি স্কয়ার। ঠিক একইভাবে এই বেলায় মানে টু রে এর বেলায় ওই একই রিলেশন বের করব, দেখবো যে সেইটার ইফেক্টটা কিরকম। তো সেটার ইফেক্টটা দেখার জন্য এখানে হচ্ছে লাগে কি করেছি, জাস্ট হচ্ছে লাগে ট্রিগোনোমেট্রিক এটা ইউজ করেছি। সো ট্রিগোনোমেট্রিক এটা ইউজ করার জন্য আমি আজকে যে কাজটা করব, যে এইখানে যে আমি যে কথাগুলো বললাম একটু আগে, সেই যে ইনসিডেন্ট, তারপর হচ্ছে লাগে রিফ্লেক্টেড, এই যে যে কথাগুলো বললাম যে একটা ইনসিডেন্ট রিফ্লেক্টেড ইয়ে হচ্ছে কোফিশিয়েন্ট অফ ইনসিডেন্ট, এই কোফিশিয়েন্ট অফ ইনসিডেন্ট যদি হয়ে থাকে তাহলে ই টোটালটা কত, এবং সেইখান থেকে যে হচ্ছে লাগে এইখানে যে অ্যাঙ্গেল শিফট করে যাচ্ছে সেইটা। সো এই ট্রিগোনোমেট্রিক ডেরাইভেশনটা আমি তোমাদেরকে তোমাদেরকে করলাম যে তোমরা যাতে একটু দেখে দেখে আসো। আমি তোমাদেরকে এই ক্লাসটার পরেই এই লেকচারটা আমি প্রোভাইড করে দিব, যাতে তোমরা একটু দেখো ট্রিগোনোমেট্রিক ডেরাইভেশন, যেহেতু এটা তোমরা নিশ্চিতভাবে তোমরা পারবে। ফাইনালি আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে লাগিয়ে কি,
আমরা বের করতে চাচ্ছি যে আসলে পিটির সাথে পিআর এর রিলেশনটা কি। তো এইখানে যে আমরা যে জিনিসটা পাবো, যে আমরা যে এটা পেয়েছিলাম ওইখানের মধ্যে পিটি জিটি জিআর বাই এখানে ল্যামডা স্কোয়ার ছিল, আর এখানে কি ছিল 4 পাই স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ছিল। সেইখানে হচ্ছে লাগে কি হচ্ছিল, ল্যামডা স্কোয়ারের জায়গায় বলছে এইচ টি আর এইচ আর এর স্কোয়ার, এবং যেখানে শুধু ডি স্কোয়ার ছিল মানে 4 পাই স্কোয়ার ডি স্কোয়ার ছিল, সেটা হয়ে গেছে হচ্ছে ডি টু দি পাওয়ার 4। তার মানে এই যে যে আমরা ডেরাইভেশনটা ফাইনালি আমরা কি করলাম, আমরা হচ্ছে লাগিয়ে এইটাকে সিঙ্গেল রেট জায়গায় ছিল, সেটা হচ্ছে লাগিয়ে টু রের প্রসপেক্টিভে বের করে নিয়ে আসলাম, যে হচ্ছে লাগিয়ে রিসিভিং পাওয়ার আর ট্রান্সমিটিং পাওয়ারের মধ্যে রিলেশনটা কি। ঠিক আছে, সো এইখানে করতে যে আমরা যে কাজটা এখানে করি সেটা হচ্ছে লাগিয়ে কি, যে এইখানে আমাদের দুটো পার্ট আছে অ্যানালাইসিসের। সেটা হচ্ছে লাগে অ্যানালাইসিসের দুটো পার্টটা কি, একটা হচ্ছে লাগে আমাদেরকে শুধুমাত্র আমাদেরকে দেয় হচ্ছে লাগিয়ে এইখানের মধ্যে এইটার শুধু হচ্ছে লাগে তার একটা এই আপার সারফেসের রিফ্লেকশন, আরেকটা দেয় হচ্ছে লাগে আমরা এইখান থেকে বলছি যে মিরর ইমেজ ইয়ে করে কনসিডার করে টোটাল ইম্প্যাক্টটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বলছি যে তুমি যদি ওইটা পারো বা এটা এইটাও আমাদের পক্ষে পারা সম্ভব আর কি, একেবারে সিম্পল জিনিস। তাহলে হচ্ছে লাগে জাস্ট ম্যাথমেটিক্সটা ইমপ্লাই করে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে, আর কিছুই না। তো তোমাদেরকে আমি বলছি যে তোমরা একটু ট্রাই করবে, অবশ্যই সেটা পারবে, আর না পারলে আমি তোমাদেরকে কোনো একটা ইয়েতে এক্সট্রা ক্লাস দিয়ে হলে আমি সেটাকে সলভ করব। আমি যে তোমার শিডিউল ক্লাস করা ছিল, আমি একটু গত ক্লাসটা মিস করেছি, আমি একটু ফার্স্ট যাচ্ছি বাবা। আমি আমি তোমাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি, যখনই যার যেখানে প্রবলেম অ্যারাইজ করবে তোমাদের এই কোয়েশ্চেনটা বোঝার ক্ষেত্রে, আমি অবশ্যই হেল্প করব তোমাদেরকে। ঠিক আছে, তবে এইটা হচ্ছে এলাকা একেবারে সিম্পল ম্যাথমেটিক্স এবং পুরোপুরি হচ্ছে এলাকা ট্রিগোনোমেট্রিক এর উপরে ভিত্তি করে করা, যেখানে তুমি এখানে দেখলেই দেখতে পারবে যে হচ্ছে হলে গিয়ে এখানের মধ্যে তোমার এই যে কোসাইনের ইয়েটা আছে, যে 1 2 - 2 cos থিটা যদি এরকম হয় তাহলে ওখানে 1 কমন নিয়ে নিয়ে এরকম করে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে আমরা সেটা করছি। এবং ফাইনালি আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে হলে গিয়ে কি, যে এইখানের মধ্যে আমাদের রিসিভ পাওয়ারের এই ফাইনাল ফর্মটা চলে আসলো। তাহলে ফাইনাল ফর্মটা যদি চলে আসে, তাহলে আমরা এইবার এই রিসিভ পাওয়ারের ফাইনাল এর ফর্মটা যদি চলে আসে, তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা একটা প্রবলেম করব, যেখানে হচ্ছে গিয়ে আমাদেরকে হচ্ছে লাগে রিসিভ পাওয়ারটা বের করতে বলছে। সো রিসিভ পাওয়ারটা যদি বের করতে বলে, আমাদের প্যারামিটার গুলো এখানে দেওয়া আছে, ট্রান্সমিটিং পাওয়ার দেওয়া আছে 50 ওয়াট, জিআর দেওয়া আছে, জিটি দেওয়া আছে, এইচআর দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমাদের পিআরটা ক্যালকুলেট করতে হবে। সেই পিআরটা কিভাবে ক্যালকুলেট করব আমরা জানি সেই ফর্মুলাটা, এবং এইখানে কিন্তু স্পেসিফিক ভাবে বলা আছে যে তুমি হচ্ছে লাগে প্রথমে বলা ছিল হচ্ছে লাগে তোমার সিঙ্গেল রেট বেলায়, এরপরে বলা আছে যে ফাইন্ড দ্য রিসিভ পাওয়ার এট মোবাইল ইউজিং টু রে রিফ্লেকশন মডেল অ্যাসিউমিং হাইট অফ হচ্ছে লাগে 50 মিটার এবং অ্যান্টেনা হাইট হচ্ছে লাগে 1.5 মিটার এন্ড অ্যাবাভ দ্য গ্রাউন্ড। সো এখানে এই দুটো হাইট পেয়ে গেলে তাহলে ট্রান্সমিটিং পাওয়ারটাও এখানে বলাই ছিল যে 50 ইয়েটা আছে, ডিস্টেন্সটা হচ্ছে লাগে 5 কিলোমিটার বলা ছিল, এবং হচ্ছে লাগে সব যখন তোমার জানো তখন হচ্ছে লাগে এইটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তা সেটা আমরা করছি। সো আমি এটাও আর গেলাম না, তোমরা হচ্ছে লাগে এটা পারবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লাগে বলছে যে এইখানের মধ্যে আমরা কমপ্লিকেটেড মডেল কি বলা হচ্ছে, যে টু রে মডেলের পরে আদার্স ইফেক্ট গুলো তো আছে, সেই আদার্স ইফেক্টের বেলায় যদি তুমি হচ্ছে লাগে সেগুলোকে অ্যানালাইসিস করো, তখন কিন্তু মডেলগুলো অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। তার মানে হচ্ছে লাগে আমি শুধু হচ্ছে লাগে টু রে মডেল পর্যন্ত একটাই আনছি ডিরেক্ট, সেখানে বলছে সিঙ্গেল রে মডেল। যখন ডিরেক্ট আর রিফ্লেক্টেড আনছি তখন তাকে বলছে হচ্ছে লাগে কি, তখন আমি তাকে বলছি টু রে মডেল। এরপরে যদি আমার ডিরেক্ট, রিফ্লেক্টেড এবং যদি স্ক্যাটার্ড আর যদি সবগুলো কম্বাইন করে যদি আমি ইফেক্টটা আনতাম, পাতের ইফেক্টটা আনতাম, তখন তাকে হতো কি যে ম্যাথামেটিক্সটা দাঁড়াতো সেটা আরো অনেক কমপ্লিকেটেড হয়ে যেত। তো সেই সমস্ত কমপ্লিকেটেড মডেলের জন্য কিছু হচ্ছে লাগে মানে কমপ্লিকেটেড ক্যালকুলেশনের জন্য কিছু কমপ্লিকেটেড মডেল অলরেডি ডিক্লেয়ার করা আছে। সেই সমস্ত মডেলগুলো যেমন হচ্ছে লাগিয়ে জেনারেল রে ট্রেসিং মডেল, এম্পেরিক্যাল মডেল, ওলামুরা মডেল, হাতা মডেল আর পিসওয়াইজ লিনিয়ার মডেল।
তো এইখানের মধ্যে যে জিনিসটা হয়, জেনারেল ট্রেসিং বা এম্পিরিক্যাল পাথ লস মডেল বা ওলামুরা মডেল, এইগুলো হচ্ছে হলে কি শুরু থেকে ইউজ করা হতো। পরবর্তীতে হাতা মডেল হচ্ছে হলে গিয়ে এতটাই ইফেক্টিভ হয়েছে, যার ফলশ্রুতিতে এইটা ইউজ করেই হচ্ছে হলে গিয়ে আমাদের পক্ষে মানে কমপ্লিকেটেড মডেলের সিম্পলিফাইড ফর্মকে করা যেতে পারে। সো এইখানে আরেকটা আছে হাতা মডেলের পর পিসওয়াইজ লিনিয়ার মডেল। হাতা মডেলের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হাতা মডেলটা মূলত হচ্ছে হলে গিয়ে আউটডোর ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। সো ইনডোরের ক্ষেত্রে করা হয় কি, যে ইনডোরের ক্ষেত্রে হচ্ছে লাগে পিসওয়াইজ লিনিয়ার মডেল। এটাকে পিসওয়াইজ বলছে কেন? কারণ হচ্ছে লাগে অ্যানালাইসিসের প্রত্যেকটা অংশ ছোট ছোট করে করে ডিরেকশন অনুযায়ী তাদের ম্যাথামেটিক্সটা বের করে পরে হচ্ছে লাগে প্রত্যেকটা পয়েন্টের বা প্রত্যেকটা পিসের সাম করতে হয়। সেই জন্য তাকে নামকরণ করা হয়েছে হচ্ছে লাগে পিসওয়াইজ লিনিয়ার মডেল। আচ্ছা, জেনারেল রে ট্রেসিং মডেলটা কি? আসলে 2 রে মডেল আর 3 রে মডেল, সিঙ্গেল রে আর 2 রে যেমন করেছো সেরকম হচ্ছে লাগে জেনারেল রে ট্রেসিং, ওগুলাকে বলা হয় হচ্ছে লাগে রে ট্রেসিং মডেল। ও সিঙ্গেল রে মডেল, রে ট্রেসিং মডেল, 1 রে মডেল, 2 রে মডেল। সো ওই রকম যদি 3 রে বা 4 রে হতো তখন তাদেরকে বলা হতো হচ্ছে লাগে জেনারেল রে ট্রেসিং মডেল। সো জেনারেল রে ট্রেসিং মডেল আমরা একটু আগে পর্যন্ত যেটা করে আসছি সেটা হচ্ছে লাগে 2 রে মডেল, এবং যদি সেটার কমপ্লিট ইয়েটা হতো তখন তাদেরকে হচ্ছে লাগে জেনারেল রে ট্রেসিং দিয়ে 3 রে বা 4 রের জন্য হিসেব করতাম। এম্পিরিক্যাল পাথ লস হচ্ছে লাগে আসলে এটা আমরা এটা পাথ লস হিসেব করে করতে হয়, যেটার উপর ভিত্তি করে মূলত হাতা মডেলটা করা হয়েছে। এম্পিরিক্যাল পাথ লসের উপর ভিত্তি করে হাতা মডেলটা করা হয়েছে। এবং ওলামুরা মডেলটা হচ্ছে লাগে আসলে এইটা উনি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে হচ্ছে লাগে হাতা মডেলের পপুলারিটির কারণে ওলামুরার একটা সমস্যা ছিল যে এদের হিসেব করে আসতো আইটারেশন টাইম অনেক লাগতো। সো এই হিসেবটা ম্যাথমেটিক্যালি এই ওলামুরা মডেলের আইটারেশন টাইম হিউজ হওয়ার কারণে পরবর্তীতে সবাই হাতা মডেলের উপরই ইয়েছে। তাহলে হাতা মডেলটা কি? হাতা মডেল বলছে এইটা সাধারণত আরবান এরিয়ার জন্য হচ্ছে লাগে এনভায়রনমেন্টে হয়, এবং এই ধরনের মডেলে তুমি কি করছো, ওই যে আমাদের যে পাথলস এল ছিল সে পাথলস এলটা এখানে সে বের করছে। সে এই পাথলস এলটা সে যদি বের করতে পারে তাহলে এখান থেকে ট্রান্সমিটিং পাওয়ার, দেখো যে আমাদের প্রত্যেকটা বেলায় কিন্তু ট্রান্সমিটিং পাওয়ার দেওয়া ছিল, রিসিভ পাওয়ার বের করতে হচ্ছে। ট্রান্সমিটিং পাওয়ার তোমার জানা? তাহলে এইরকম একটা আরবান এনভায়রনমেন্টের মধ্যে আমাকে হাতা মডেল ইউজ করে আমি সবগুলো যে মেকানিজম আছে, আমাদের প্রপাগেশনের যতগুলো মেকানিজম আছে সবগুলোর ইম্প্যাক্ট সহ টোটাল হচ্ছে হলে গিয়ে রিসিভ পাওয়ার কত হতে পারে আমরা সেটা বের করতে পারবো। সেটা কিভাবে? তোমার ট্রান্সমিটিং পাওয়ার জানা আছে, তাহলে ট্রান্সমিটিং পাওয়ার থেকে যদি তুমি হচ্ছে হলে গিয়ে রিসিভ পাওয়ার পেতে চাও তাহলে তুমি কি করতে পারবা, তোমাকে হতে হলে সিম্পল প্রপাগেশন লসটাকে বাদ দিতে হবে। টোটাল প্রপাগেশন লসটাকে যদি তুমি বাদ দাও তাহলে সেখান থেকে তুমি হচ্ছে হলে গিয়ে কি করতে পারবে, তুমি এটা বের করে নিয়ে আসতে পারবে, রিসিভ পাওয়ারটা বের করে নিয়ে আসতে পারবে। তাহলে সেখানে তাহলে আমাকে এখন পাথ লসটা কত হতে হবে এই হাতা মডেলের মধ্যে, সেই ইকুয়েশনটা এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, 69.55। তবে এইটা যে হাতা মডেলের যে প্রপাগেশন লসটা দেখায় সেটা হচ্ছে ইন ডিবিতে। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে, 26.16 লগ 10 এফসি। এখানে এফসিটা হচ্ছে কেরিয়ার ফ্রিকোয়েন্সি, যেখানে হচ্ছে লাগিয়ে আমাদের প্রত্যেকটা প্রবলেমে কেরিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, এবং হচ্ছে লাগিয়ে এইচটিও দেওয়া থাকে, এইচআরও দেওয়া থাকে, এবং তাদের ডিস্টেন্স ডি দেওয়া থাকে। কিভাবে বুঝবো? দেখো এই যে একটা প্রবলেম আমরা করেছিলাম, দেখো এখানে কিন্তু দেওয়াই ছিল যে পিটি ছিল 50 ওয়াট, জিটিজিআর আমার এখানে লাগছে না, আমার লাগছে হচ্ছে লাগে এইচটি 50 মিটার, এইচআর 1.5 মিটার, এবং ডিস্টেন্স হচ্ছে লাগে 10 কিলোমিটার। সো এই সমস্ত ডেটা যখন দেওয়া থাকবে তখন ওই সমস্ত গিভেন মডেলের জন্য, আর এফসি ভ্যালুটাও দেখো, ওই প্রবলেমটা এফসির ভ্যালুটাও এখানে দেওয়া আছে। দেখো এফসি হচ্ছে লাগে কত, এফসির ভ্যালুটা হচ্ছে লাগে 900 মেগাহার্টজ দেওয়া ছিল। দেখো এই যে এফসি ফ্রিকোয়েন্সি অফ অপারেশন ইজ 900 মেগাহার্টজ ছিল, তাই না? তাহলে হচ্ছে লাগিয়ে এইটা যদি হয় তাহলে আমরা কিন্তু আমাদের পক্ষে খুব সহজেই হাতা মডেলের এই ফাইনাল ইকুয়েশনটা ইউজ করে তারপর হচ্ছে লাগে আমরা তাদের লসটা বের করতে পারবো, এবং হচ্ছে লাগিয়ে এই ধরনের ইয়েটা ব্যবহার করে আমরা লসটা যদি বের করতে পারি তাহলে আমরা রিসিভ পাওয়ার থেকে যদি লসটা বাদ দিই তাহলে ট্রান্সমিটিং পাওয়ার থেকে যদি লসটা বাদ দিই তাহলে আমাদের রিসিভ পাওয়ার চলে আসবে।
তাহলে হাতা মডেল এখানে বলা আছে যে একটা নোট দেওয়া আছে, হাতা মডেল কিন্তু হচ্ছে লাগে আউটডোর ওয়্যারলেস কমিউনিকেশনস এর জন্য। তাহলে ইনডোরের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে লাগে ওই পিস ওয়াইজ মডেল। সো পিস ওয়াইজ মডেলে কি, পিস ওয়াইজ মডেলে হচ্ছে লাগে আমাদের ওই এল জিরোটা হচ্ছে লাগে আমাদের সেই এলটা যেটা একটু আগে তোমাদেরকে আমরা এল হিসেবে দেখিয়েছি, সেটা কোথায়, সেটা হচ্ছে লাগে এই জায়গায়, যে এল হিসেবে এল পাতলস ইন্টু হচ্ছে লাগিয়ে এল এর ইয়েটা, এই যে এখানে এল জিরো হচ্ছে লাগে এই জিনিসটা, এল পাতলস স্লো ফিডিং আর ফাস্ট ফিডিং এর গুণফলটা। তাহলে এল জিরোর সাথে কি হচ্ছে যোগ করছি আমরা, এল জিরোর সাথে আমরা যোগ করছি হচ্ছে লাগিয়ে এইখানের মধ্যে দেখো যে এখানে সাম অফ, যেহেতু হচ্ছে লাগে আমরা কি করেছি ছোট ছোট পিস আকারে করেছি, সেজন্য হচ্ছে লাগে সাম অফ এফ এ এফ আই মানে হচ্ছে লাগে এইটা হচ্ছে লাগে একটা পেনিট্রেশন লসেস উইথ রেসপেক্ট টু ফ্লোর, এটা হচ্ছে লাগে পেনিট্রেশন লসেস উইথ রেসপেক্ট টু ফ্লোর, আর হচ্ছে লাগে এটা পেনিট্রেশন লসেস উইথ রেসপেক্ট টু হচ্ছে লাগে পার্টিশনস। তাহলে এখন যেহেতু হচ্ছে লাগে ছোট ছোট ইয়েতে করেছো, তাহলে হচ্ছে লাগে এখানে ফ্লোর, এখন ছোট ছোট পয়েন্টে যেহেতু ধরলাম হচ্ছে লাগে এনএফ সংখ্যক হচ্ছে লাগে ফ্লোরের পয়েন্ট, আর পার্টিশনের পয়েন্ট হচ্ছে লাগিয়ে এনপি সংখ্যক। তাহলে সবগুলোকে হচ্ছে লাগিয়ে জাস্ট ওই যেহেতু হচ্ছে লাগে লিনিয়ার মডেল, এটা লিনিয়ার মডেল কেন বলছি, কারণ এখানে বলাই ছিল পিস ওয়াইজ লিনিয়ার মডেল, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র পিসের অংশটাকে যোগ করে তারপর সেটা করা যায়। তবে এটা হচ্ছে লাগে আসলে ইনডোর পাথ লস এর জন্য। আর যদি আউটডোর বলতে চাও তাহলে হাতা মডেলই হচ্ছে লাগে বেস্ট মডেল। তাহলে এই সমস্ত করে আমরা যে টোটাল পাথ লসটা পাবো, তাতে দেখা যায় যে পাথ লসটা হচ্ছে লাগে সবচেয়ে বেশি হয় হচ্ছে লাগে আরবান এরিয়াতে, আর সবচেয়ে কম হয় হচ্ছে লাগে ওপেন এরিয়াতে। আর এটার যদি হচ্ছে লাগে ডিক্রিজিং অর্ডারটা তুমি দেখো, আরবান এরিয়া থেকে শুরু করে, আরবান এরিয়াতে লার্জ সিটি হতে পারে, আরবান এরিয়া মিডিয়াম বা সিটি স্মল সিটি তার থেকে তুলো কম, তারপর হচ্ছে লাগে শহরে এরিয়ায় আরো কম, এবং হচ্ছে লাগে ওপেন এরিয়াতে তার থেকে আরো বেশি কম। তাহলে এই হচ্ছে লাগে পাথ লস। তা আমি আজকে এই পর্যন্তই তোমাদের শেষ করি। সরি, এই আরেকটা স্লাইড দেখাই যে স্লো ফিডিং ফাস্ট ফিডিং আমরা যে বলেছিলাম পাথ লস। তাহলে পাথ লসটা হচ্ছে লাগে সিম্পল, একেবারে স্ট্রেট। আর স্লো ফিডিং আর ফাস্ট ফিডিং জিনিসটা কি, ওই যে আমরা যে একটু আগে ইকুয়েশনে দেখেছিলাম যে পি ইকুয়ালস টু বা পি0 ইকুয়ালস টু হচ্ছে লাগে পাথ লস মাল্টিপ্লাইড বাই ফাস্ট ফিডিং মাল্টিপ্লাইড বাই স্লো ফিডিং। ওখানে বলেছিলাম আমাদের যে ফাস্ট ফিডিং মানে হচ্ছে লাগে শর্ট টার্ম ফিডিং, আর স্লো ফিডিং মানে হচ্ছে লাগে লং টার্ম ফিডিং। দেখো এখানের মধ্যে এর ফ্ল্যাকচুয়েশনটা কিন্তু হচ্ছে লাগে অনেক কম, কিন্তু ইম্প্যাক্টটা কিন্তু অনেক লম্বা। কিন্তু এখানে ফ্ল্যাকচুয়েশনটা কিন্তু হচ্ছে লাগে অনেক হাই, কিন্তু ইম্প্যাক্টটা কিন্তু অনেক লম্বা না। সো এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে লাগে স্লো ফিডিং ফাস্ট ফিডিং আর এটা। সো এটার পরের থেকে আগামীকালকে বলবো। এখন তোমাদের কোনো কোয়েরিজ থাকলে সেটা বলো। নাকি কন্টিনিউ করব? আমি একটু কন্টিনিউ করি, শুনছো কিনা জানি না কেউ। আজকে এই পর্যন্ত থাকবে, যা 5 মিনিট বাকি আছে আর। সো তোমাদের কোনো কোয়েরিজ থাকলে বলো, আজকে এই পর্যন্ত থাক, সমস্যা নেই। মোটামুটি কি বুঝে গিয়েছে? মোটামুটি কি বুঝে গিয়েছে? জি স্যার, বুঝে গেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে কোনো কোয়েরিজ যদি না থাকে তাহলে আমি শেষ করি। ওকে জি স্যার, শেষ করুন। ওকে, তাহলে ভালো থাকো। কালকে ইনশাআল্লাহ আবার ক্লাসে আমরা ভার্চুয়ালি দেখা করছি। ওকে, তাহলে ওকে। আসসালামু আলাইকুম স্যার।